আমার নাম মোহাম্মদ হাসান। আজকে আমি আপনাদেরকে দুইটা নতুন টপিক পড়াবো। একটা হচ্ছে ডাটা স্ট্রাকচার আর একটা হচ্ছে অ্যালগরিদম। প্রথমে আমরা ডাটা স্ট্রাকচার সম্পর্কে জেনে নিই। ডাটা স্ট্রাকচার বলার আগে আমরা ডাটা কি সেটা জেনে নিই। ডাটা হচ্ছে একটি কম্পিউটারের তথ্য চিত্র যেগুলো আছে তাদেরকে আমরা উপাত্ত হিসেবে জানি, সেগুলো হচ্ছে ডাটা। মানে আমি বলতে চাচ্ছি, আমরা কম্পিউটারে প্রত্যেকটা ABCD দেখে দিই, এগুলো এক একটা চিহ্ন, এগুলো হচ্ছে ডাটা। এখন এই একটা চিত্রকে বা তথ্যকে যদি একটা নির্দিষ্ট অনুযায়ী যদি সাজানো হয়, যেমন APPLE মানে অ্যাপল, এটা হচ্ছে ডাটা স্ট্রাকচার। মানে সাজানোকে বোঝাচ্ছে ডাটা স্ট্রাকচার। ডাটাকে সুনির্দিষ্ট উপায়ে সাজানোকে বোঝানো হয় ডাটা স্ট্রাকচার। এখন আমরা ডাটার প্রকারভেদ যদি বলতে চাই, ডাটা দুই ধরনের আছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা ভেরিয়েবল। কনস্ট্যান্ট হচ্ছে ধ্রুবক, ভেরিয়েবল হচ্ছে চলক। ধ্রুবকের কোনো চেঞ্জ হয় না, আর চলক হচ্ছে পরিবর্তিত হয় সবসময়। ডাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল। কনস্ট্যান্ট হচ্ছে ধ্রুবক, যেটা কোনো অপরিবর্তনীয়, আর চলক হচ্ছে পরিবর্তনশীল, ভেরিয়েবল যেটা। তো দুটিরই আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা লজিক্যাল, একটা নিউমেরিক্যাল, আর একটা হচ্ছে ক্যারেক্টার। লজিক্যাল হচ্ছে যেটা আমরা যুক্তির মাধ্যমে প্রকাশ করি, আর নিউমেরিক্যাল হচ্ছে যেটা আমরা নম্বরের মাধ্যমে, মানে গাণিতিক উপায়ে দেখানোর চেষ্টা করি। আর ক্যারেক্টার হচ্ছে চিহ্ন, বিভিন্ন চিহ্নর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তারপর নিউমেরিক্যাল আবার দুই প্রকার আছে। নিউমেরিক্যাল হচ্ছে একটা হচ্ছে ইন্টিজার, একটা ফ্লোট। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, 1 2 3 4 আমরা যেগুলো বলি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ফ্লোট মানে হচ্ছে দশমিক, মানে 1.1 2.5 এগুলোকে দশমিক বা ফ্লোট বলে। হ্যাঁ, যদি এটা করি, নিউমেরিক্যাল যদি আমি করি, দুই ভাগে করি, ইন্টিজার আর এটা হচ্ছে ফ্লোট। আমার লেখা তত ভালো না, দুঃখিত। তখন আমরা যদি আরও সামনে আগাই তাহলে দেখাতে পারবো। যেটা আমি বলেছিলাম, পূর্ণসংখ্যা ধ্রুবক বা দশমিক ধ্রুবক। এখন এগুলো আবার যেটা আমি বলতে চাচ্ছিলাম, ইন্টিজার ফ্লোটকে আবার ধ্রুবক বা ভেরিয়েবল যদি আলাদা করি, তো ইন্টিজার যেমন লজিক্যাল, যেটা আমি যুক্তিভাবে বলতেছি, ইন্টিজার পূর্ণসংখ্যা। হ্যাঁ, তা আমি যদি পূর্ণসংখ্যা ধ্রুবকের কথা বলি, যেগুলো আমি বলছিলাম 0 1 2 0 1 2 3, এগুলো হচ্ছে ইন্টিজার। আর ফ্লোট হচ্ছে যে, যেমন আমি যদি 3.1416, এই জিনিসটা কিন্তু জানেন, এটা হচ্ছে পাই। এটা এক কথায় হচ্ছে ফ্লোট, দশমিক। আর একটা হচ্ছে এটা কি, পাই, যেটা হচ্ছে কি আমরা ধ্রুবক হিসেবে জানি, পাই কোনো চেঞ্জ হয় না। তাই এটাকে আমরা যদি দুটোটার মধ্যে ধরি, একটা হচ্ছে এটা ফ্লোট আর একটা হচ্ছে এটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট হিসেবে মধ্যেও পড়তেছে। কিন্তু এগুলা আমরা ধ্রুবক হিসেবে ধরতে পারি, আমরা 0 1 2 3 বলতেছি। আবার এগুলা ইন্টিজারের মধ্যেও পড়তেছে, দুটোটার মধ্যেও পড়তেছে। এখন এটা ধরলাম। এবার ক্যারেক্টার, ওই যেটা আমি একটা বলছিলাম, লজিক্যাল, নিউমেরিক্যাল, ক্যারেক্টার। আমি ক্যারেক্টারের মধ্যে আসলাম। ক্যারেক্টার বলতে ইংরেজি বর্ণকে বোঝায়, ABCD, তারপর বাংলাতে ক খ গ ঘ, এগুলো হচ্ছে ক্যারেক্টার। আমরা কোনো নিউমেরিক্যালের মধ্যে পড়তেছে না, আবার লজিক্যালের মধ্যে পড়তেছে না। এগুলো এক একটা চিহ্ন, যেটা আমরা দেখলে মানুষ বুঝতে পারে। তো এগুলো হচ্ছে ক্যারেক্টার বোঝায়। তো ক্যারেক্টারের মধ্যে
যদি আমি ধরি, আমি সহজ বাংলা যদি বলি, একটা শব্দ, প্রত্যেকটা মার্কার কি হলো, একটা মার্কার ধরতেছে না, অনেক দিই ধরি এটা হচ্ছে কি ইউনিভার্সিটি। তো এখানে এখানে UNIVERSITY প্রত্যেকটা একটা ক্যারেক্টার বোঝাচ্ছে। এখন প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি যদি একসাথে বসাই তাহলে আমরা একটা অর্থযোগ্য শব্দ পাচ্ছি। তো এটাকেই বোঝাচ্ছে, ক্যারেক্টারের কাজ হচ্ছে এটাই, মানুষকে বোঝানো। তারপর লজিক্যাল ডাটা বিষয়টা আসি। লজিক্যাল ডাটা আমরা যুক্তি বোঝাচ্ছি, যুক্তি জিনিস। তা আমরা যদি বলি 1 + 1 = কত, 2, তো এটা সত্য নাকি মিথ্যা? সত্য। তো এখানে সত্য মিথ্যা, ট্রু ফলস বা অন অফ, বা যদি বলি আরও কি আছে, ওপেন ক্লোজ, এগুলোকে আমরা লজিক্যাল ডাটা বলতেছি। মানে ট্রু ফলস, অন অফ, ওপেন ক্লোজ, এগুলোকে আমরা লজিক্যাল ডাটা হিসেবে জানতেছি। বুদ্ধিমত্তা দিয়ে সমাধান করা। হ্যাঁ। তা আমরা 1 + 1 = 2 মানে এটা ট্রু। যদি আমি বলতাম 1 + 1 = 3, তাহলে এটা কী হতো? ফলস। প্রোগ্রামের ভাষায় এগুলো আমরা লজিক্যাল ডাটা হিসেবে জানি, ট্রু ফলস হিসেবে জানি। এগুলো যুক্তির মাধ্যমে প্রকাশ করাকে লজিক্যাল ডাটা বলতেছে। তারপর ডাটা আইটেম, গ্রুপ আইটেম, আচ্ছা না, এলিমেন্ট আইটেম। আচ্ছা, এবার ডাটা স্ট্রাকচারের আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস অ্যান্ড এন্টিটি। অ্যাট্রিবিউটস আর এন্টিটি আমরা যদি ধরি, ডাস্টারটা কোথায়? আচ্ছা, এটাই ডাস্টার। আজকে একটা মার্কারও ধরতেছে না কেন, কাহিনি কি? একটা স্টুডেন্টের কী কী থাকতে পারে? তার অ্যাড্রেস থাকতে পারে, রোল নাম্বার থাকতে পারে, তার নাম থাকতে পারে। তা আমি যদি এখানে 3টা ধরি, একটা হচ্ছে অ্যাড্রেস, আরেকটা হচ্ছে নেম, আরেকটা কি রোল। এখানে স্টুডেন্টটা হচ্ছে এন্টিটি। ও হ্যাঁ, স্টুডেন্টটা হচ্ছে এন্টিটি। অ্যাড্রেস, নেম, রোল, এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে ধরে, মানে কি বলতাম, উপাদান বলতে পারেন। স্টুডেন্টের অ্যাড্রেস আছে, নেমও আছে, রোলও আছে, এই 3টা আছে। এই জন্য স্টুডেন্টকে একটা এন্টিটি ধরতেছে। এন্টিটির উপাদান হচ্ছে যে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এন্টিটির উপাদানগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এটাই। তারপর ফিল্ড অ্যান্ড রেকর্ড। ফিল্ড অ্যান্ড রেকর্ড। এখন আমরা আসি ফিল্ড অ্যান্ড রেকর্ডের সম্পর্কে। ডাটা সংগঠনের কাজটি ঊর্ধ্বক্রমের ভিত্তিতে ফিল্ড অ্যান্ড রেকর্ড ও ফাইলের সমন্বয়ে সম্পাদন করা হয়। কয়েকটি ক্যারেক্টার নিয়ে একটি ফিল্ড ক্ষেত্র তৈরি হয়। ওই আমি এর আগে ক্যারেক্টার সম্পর্কে বলছিলাম না? কয়েকটি ক্যারেক্টার নিয়ে একটি ফিল্ড বা ক্ষেত্র গঠিত হয়। তারপর অন্যথায় একক মানসম্পন্ন ডাটাকে ডাটা আইটেম বলা হয়। ঠিক আছে, ডাটা এক জাতীয় ডাটা আইটেমের ডাটা সমূহকে আমরা ডাটা ফিল্ড বলি। বুঝছেন? যে কোনো ডাটা ক্যারেক্টারের বিভিন্ন ধরনের ডাটা ফিল্ড থাকে। আচ্ছা, আমি যদি উদাহরণের মাধ্যমে দিই তাহলে আপনারা আর সুবিধা হবে বুঝতে। আচ্ছা হ্যাঁ, এই বুঝছি। রেকর্ড,
তার আগে বোঝাই। একটা স্টুডেন্ট নামে একটা টেবল আছে, স্টুডেন্ট নামে একটা টেবল আছে যেখানে স্টুডেন্টের নাম থাকবে, ফার্স্ট নেম থাকবে, মানে ফার্স্ট নেম থাকবে, একটা নর্মাল নেম থাকবে, তারপর মিডল নেম থাকবে, তারপর অ্যাড্রেস থাকবে, তারপর সে কোন কোর্স করতেছে, মানে কোন কোর্সে পড়ালেখা করছে সেটা থাকবে, তার ইয়ার থাকবে। এখানে আমি এগুলো থাকবে বলছি, এগুলো হচ্ছে রেকর্ড। আর যেগুলো থাকবে বলছি, ফার্স্ট নেম, অ্যাড্রেস, তারপর কোন কোর্স, এগুলো এক একটা হচ্ছে ফিল্ড বোঝায়। এখন ওই পুরো টেবলটাকে কি বলছে? স্টুডেন্ট টেবলের রেকর্ড হচ্ছে এগুলো, যেগুলো থাকবে। আর যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা যেটা আমি বলছি সেটা হচ্ছে ফিল্ড বোঝায়। আবার প্রত্যেকটা রেকর্ড বুঝে বুঝলাম। একটা টেবলের, আমি এটা ভাবে খোলা রাখি এই কারণে, আসলে একটা টেবলের অনেকগুলো রো আছে না, এরকম, এগুলাকে রেকর্ড বলতেছি আমরা। সবগুলাকে আমরা রেকর্ড বলতেছি, কিন্তু আলাদা আলাদা যদি আমি ধরি, এগুলা প্রত্যেকটা রোকে আমরা রেকর্ড বলতেছি। একটা টেবলের প্রত্যেকটা রোকে আমরা রেকর্ড বলতেছি। এখন আমরা আসি ডাটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য নিয়ে। ডাটা স্ট্রাকচার বৈশিষ্ট্য কি? ডাটা স্ট্রাকচারের আগে আমরা কি বলছিলাম? ডাটাকে অর্গানাইজ করাকে আমরা ডাটা স্ট্রাকচার বলতেছি। এখন এটা বৈশিষ্ট্য কি বোঝায়? অনেকগুলো বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে ক্যারেক্টারনেস, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এই তিনটা যার সাথে গুণাগুণগুলো আছে। দাঁড়ান, অন্য কথায় বর্ণ ফিল্ড বলে। ডাটা অর্গানাইজ হিসেবে আবার ডাটা অর্গানাইজকে আবার বিভিন্নভাবে ভাগ করছে। একটা হচ্ছে যুক্তিমূলক অর্গানাইজ, আর একটা হচ্ছে গাণিতিকমূলক অর্গানাইজ। দুইটা আলাদা বিষয়। অন্য কথায় যদি বলি, বর্ণ, ফিল্ড, রেকর্ড ইত্যাদির সমন্বয়ে প্রক্রিয়াজাতকরণের উপযোগী উপাত্তকে ডাটা স্ট্রাকচার বলে, অন্য ভাষায় বললে। আর যদি সিম্পল ভাষায় বলি, বর্ণকে যদি আমি আলাদাভাবে একটা অর্গানাইজ করি, সেটাও ডাটা স্ট্রাকচার। গাণিতিকভাবে যদি আমি আলাদাভাবে অর্গানাইজ করি, সেটাও ডাটা স্ট্রাকচার। কিন্তু যদি আরও স্পষ্ট ভাষায় বলি, বর্ণ, ফিল্ড, রেকর্ড ইত্যাদির সমন্বয়ে আমরা যদি প্রক্রিয়াজাতকরণের উপযোগী উপাত্তকে ডাটা স্ট্রাকচার বলে। প্রক্রিয়াজাত উপাত্তকে উপাত্ত হচ্ছে ওগুলা, ওই যেগুলো আমরা ডাটা বলতেছি, ডাটাকেই উপাত্ত বলতেছে। ডাটা মানে উপাত্ত। না, ডাটার বাংলা অর্থ হচ্ছে উপাত্ত, ইনফরমেশন। তথ্য উপাত্ত। ইনফরমেশন, তথ্যের উপাত্ত। এখানে প্রশ্ন যে থাকে তথ্য এবং উপাত্ত কি, আমি তখন কিভাবে উত্তরটা দিব? তথ্য মানে তো ইনফরমেশন, এটা আমরা জানি। উপাত্ত হচ্ছে প্রত্যেকটা ডাটার মধ্যে এক একটা আলাদা আলাদা ভাগ থাকে, গাণিতিক বা লজিক্যাল বা আরও কি আছে, ক্যারেক্টারিস্টিক্স, এগুলোকে এক একটা আলাদা আমরা উপাত্ত হিসেবে ধরে আনি। বুঝছেন? তথ্য হচ্ছে ডাটা সংগ্রহের আলাদা আলাদা বৈশিষ্ট্যকে বলা হয় উপাত্ত। এইটাই। ডাটা স্ট্রাকচারের কতগুলো গুণাগুণ আছে, তার মধ্যে তিনটি বিষয়ের উপর নির্ভর করে বেশি। সেটা হচ্ছে ক্যারেক্টারনেস, টাইম কমপ্লেক্সিটি, আর এটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। ক্যারেক্টারনেস হচ্ছে যে ডাটা স্ট্রাকচারের আওতাধীন ডাটাকে এমন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে যাতে বাস্তব জীবনে ডাটাসমূহের মধ্যে প্রকৃত সম্পর্কের প্রতিফলন ঘটে। এটা হচ্ছে ক্যারেক্টারনেস। টাইম কমপ্লেক্সিটি বিষয়টা হচ্ছে ডাটা স্ট্রাকচারের আওতাধীন ডাটাকে চালু করার সময় রানিং টাইম বা এক্সিকিউশন টাইম অবশ্যই যতটুকু সম্ভব কম সময়ে হতে হবে। এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। মানে এটা কিছুটা কোডের উপর
মানে প্র্যাকটিক্যালের দিকে চলে যাচ্ছে টাইম টু কমপ্লেক্সিটি বিষয়টা। আমরা কোনো কোডকে রান করতেছি, ওটার যত কম সময় নেবে সেটা ততই ভালো। এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বোঝাচ্ছে, যত কম সময় নেবে ততই কোডের জন্য ভালো। আর স্পেস কমপ্লেক্সিটি, স্পেস মানে হচ্ছে যে ওই খালি জায়গা, স্পেসিংয়ের বিষয়টা। এখন একটা কোড করছি বা একটা ডাটা যদি অনেকগুলো স্পেস নেয়, তাহলে এটা অনেক মানে হ্যাম্পার করবে ডাটা স্ট্রাকচারের উপর বা ডাটার উপর। একটা মনে করেন একটা বাটি আছে, বাটিতে আমি যতটুকু পরিমাণ আছে ততটুকুতে বেশি কিছু রাখলে বাটি মানে পানি, ধরেন পানি বেশি কিছু রাখলে পানিটা ওভারফ্লো হয়ে যাবে না? হ্যাঁ, এইটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি বোঝায়, যত পরিমাণ জায়গা তত ভিতরে রাখতে হবে। তাই আমি যদি বাংলা ভাষায় বলি, ডাটা স্ট্রাকচার আওতাধীন ডাটাকে এমন বৈশিষ্ট্য অধিকারী হতে হবে যাতে অল্প জায়গা ব্যবহার করে ডাটার অপারেশন সম্পন্ন করতে হবে। এটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। এখন আসি ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা। ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তার মধ্যে একটা হচ্ছে ডাটা সার্চ। এখন ডাটা সার্চ জিনিসটা কি? আমরা আমাদের জীবনের মধ্যে ডাটা যেগুলো আছে, অনেকগুলো ডাটা আছে, 1 মিলিয়ন 2 মিলিয়নের উপরেও ডাটা আছে। এখন এখান থেকে আমরা যে যে নির্দিষ্ট একটা ডাটা আমরা খুঁজতেছি সেটাকে ডাটা সার্চ বলে, বাংলা সহজ ভাষায় বলতেছি আমি। এতগুলো উপাত্তর মধ্যে আমি একটা নির্দিষ্ট ডাটা খুঁজতেছি, সেটাই হচ্ছে ডাটা সার্চ। ডাটা সার্চের ক্ষেত্রে কি স্যার কোনো ধরনের ক্লোজ-আপ তৈরি করতে হয়? সেটা প্রশ্ন আছে। ডাটা সার্চের ক্ষেত্রে ক্লোজ-আপ, ক্লোজ-আপ না, আসলে আসলে এখন ডাটা সার্চের পরে আসে প্রসেসরের স্পিড। আমি যে কোনো কিছু খুঁজতেছি সেটা কত কম সময় আমাকে খুঁজে দিচ্ছে সেটাকে বোঝায় প্রসেসরের স্পিড। এরপর হচ্ছে মাল্টিপল রিকোয়েস্ট। মাল্টিপল রিকোয়েস্টটা হচ্ছে, এটা আমি যদি আরও সহজ ভাষায় বসি, সামনে এসএসসি রেজাল্ট দিবে, অনেকগুলো গ্রাহক এসএসসি রেজাল্ট খুঁজবে। এসএসসি তো একজন দেয় নাই, অনেক মানুষ দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ। তো সবার রেজাল্ট বের হবে, সবার রেজাল্ট খুঁজবে। তা অনেকগুলো মানুষ যখন খুঁজবে, সেটা একটা আছে, মাল্টিপল রিকোয়েস্টের বিষয়টা আছে। এখন একজন খুঁজতে যত টাইম লাগবে, অনেকজন যখন একটা জিনিস খুঁজবে তখন আরও টাইম বেশি লাগবে না? এটার সাথে প্রসেসর স্পিডের সম্পর্ক আছে, এটার সাথে ডাটা সার্চের বিষয়ের সম্পর্ক আছে, প্রত্যেকটা এক অপরের সাথে কানেক্টেড বলতে গেলে। তো মাল্টিপল রিকোয়েস্টের বিষয়টা হচ্ছে, আমি একটা উপাত্ত খুঁজতেছি, আমার একজন মানুষ ওই সেম উপাত্তটা খুঁজতেছে, কিন্তু তার জন্য আলাদাভাবে দেখাইছে, আমার জন্য আলাদাভাবে দেখাইছে। এটা হচ্ছে মাল্টিপল রিকোয়েস্ট বোঝাচ্ছে। হ্যাঁ, সার্ভারের বিষয়। সার্ভার যত স্পিড হবে তত আমার সুবিধা হবে খুঁজতে। সার্ভার আর প্রসেসর এটা তো ভিন্ন ভিন্ন বিষয়। হ্যাঁ, ভিন্ন বিষয়। প্রসেসর হচ্ছে যে সার্ভারের সাথে কানেক্টেড, মানে আমার প্রসেসরটা যদি স্লো হয় তাহলে আমার সার্ভার থেকে ডাটাটা নিতে অনেক টাইম কনজিউম হবে। এখন জন্য প্রসেসর ভালো হতে হবে। এখন কি প্রসেসর মুখী সার্ভার নাকি সার্ভার প্রসেসরের মুখী? উভয় ক্ষেত্রে, উভয় ধরতে পারেন, দোনো দিকে। হ্যাঁ, আমার প্রসেসর ভালো না হলে সার্ভার থেকে টানতে পারবে না। আবার সার্ভার যদি কোনো সমস্যা, আমার প্রসেসর যতই ভালো হোক অনেক আস্তে আস্তে আসবে। দোনো দিকে ধরা যায় বলতে গেলে। এখন এখানে একটা ডাটা কানেক্টরের বিষয় নিয়ে দেখা যায় কি, মানে যখন কোনো তথ্য আমরা পাই তাকে আইসিটির ভাষায় একটা ভাষা বলা হয়, আবার যখন আমরা পাঠাই তখন এই আইসিটির ভাষায় আরেকটা বলা হয়। আবার যখন উভয়ে পাই তাকে বিশেষ করে আমরা করছিলাম যে ট্রপোলজি, বাস ট্রপোলজি, ট্রিপোলজি, রিং ট্রপোলজি, সেখানে আমরা দেখলাম আসলে কি ওই ধরনের সার্ভারের সাথে কি প্রসেসরের মুখাপেক্ষি নাকি প্রসেসর? যদি আমি বলি প্রসেসরের বেশিরভাগ সার্ভারের মুখাপেক্ষি। হ্যাঁ, সার্ভার যদি নষ্ট হয়ে যায় প্রসেসর দিয়ে কিছু হবে না। আপনি যদি টপোলজির কথা বলছেন, টপোলজি, হ্যাঁ, এটাই নেটওয়ার্কিংয়ের বিষয়ে আসলে টপোলজি আসে কথা। বাস টপোলজি, রিং টপোলজি। অফিসিয়াল কাজের ক্ষেত্রে আমরা বাস টপোলজি ইউজ করি বেশিরভাগ। ব্যাংকের ক্ষেত্রে দেখলে ওরা বাস টপোলজি ইউজ করে। আর যদি রিং টপোলজি ধরেন, রিং টপোলজিটা হচ্ছে যে সার্ভারটা মাঝখানে থাকবে,
আর বাকি চারিদিকে মানে ডিভাইস থাকবে, মানে সবাই ওই সার্ভারের উপর মুখাপেক্ষি। রিং টপোলজি বিশেষ করে আমি সার্ভারের উপর মুখাপেক্ষি বলছি। বাস টপোলজিটা হচ্ছে যে সিরিয়াল ভিত্তিক, মানে এর উপর মুখাপেক্ষি, এর উপর মুখাপেক্ষি, একে অপরের সাথে মুখাপেক্ষি এরকম। রিং টপোলজি বিষয়টা হচ্ছে সার্ভারের উপর মুখাপেক্ষি সবাই, এটাই বোঝায়। রিং যেহেতু, সরি ভুল বলছি, একটু দুঃখিত। রিং না, স্টার টপোলজি কথা হচ্ছে। স্টার হচ্ছে মাঝখানে সার্ভার থাকে, রিংটা হচ্ছে আমার শুরু আর আমার শেষ দুটোটাই একসাথে লাগানো, মাঝখানে কোনো ডিভাইস নষ্ট হয়ে না গেলে তাহলে আর চলবে না। এটা হচ্ছে রিং টপোলজি, টপোলজির মধ্যে কোনো ডিভাইস নষ্ট হয়ে গেল সেম বিষয়। রিং আর বাস এটাই একটু কমন। আচ্ছা, এখন পড়ায় আসি আমরা, ডাটা স্ট্রাকচারের বিষয়ে আসলাম। এই এখন সংক্ষিপ্ত প্রশ্ন আসতেছি আমরা ডাটা স্ট্রাকচার। প্রথমত আমরা যেটা শুরুতেই বলছি, ডাটা কি? ডাটার আবিধানিক অর্থ হচ্ছে উপাত্ত, ঠিক আছে? সাধারণত যে ডাটা বলতে কোনো কিছুর মান, ভ্যালু বা দলীয় মানকে বোঝায়। ডাটা হলো ইনফরমেশনের লো ফ্যাক্টস, ডাটা। লো ফ্যাক্টস যেমন এই যেগুলো আমি বলছি, 5 একটা সংখ্যার উপাত্ত, এজ বা একটা বয়সের উপাত্ত, তারপর কাউ একটা প্রাণীর নামের উপাত্ত, তারপর স্টুডেন্ট একটা স্টুডেন্টের উপাত্ত, ইত্যাদি এরকম। এখন ইনফরমেশন কি? ইনফরমেশন বলতে যেটা উপাত্ত থেকে ইনফরমেশনের কথা আসছে, অর্থবোধক ও প্রক্রিয়াজাত ডাটাকে ইনফরমেশন বলে। প্রক্রিয়াজাত ডাটাকে, কি বলছেন স্যার? অর্থবোধক এবং প্রক্রিয়াজাত ডাটাকে ইনফরমেশন বলে। ডাটা প্রসেস করলে ইনফরমেশন পাওয়া যায়, যে মানে এটা ডাটা, এটাকে যদি আমরা প্রসেস করি তাহলে আমরা কি পাবো? ডাটাকে আমরা যদি প্রসেস করি তাহলে আমরা এটার ইনফরমেশনটা পাবো। এটা হচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, এখন ইনফরমেশন যদি আমি একটা উদাহরণ দিই, এর আগে আমরা ডাটার উদাহরণ কি দিছি? 5, 1, 2, 3, 4, 5, এজ, স্টুডেন্ট, কাউ, এগুলো হচ্ছে উপাত্ত। এখন আমরা যদি নির্দিষ্টভাবে কোনো কিছু লিখি, মানে ধরেন 5 আগস্ট আমার জন্মদিন ধরলাম। এখন এখানে 5 আগস্ট আমার জন্মদিন, এখানে 5 আগস্টটা কি? এটা হচ্ছে ইনফরমেশন। সহজ ভাষায় এটাই বুঝতেছি, 5 আগস্ট হচ্ছে ইনফরমেশন, সেই দিন হচ্ছে আমার জন্মদিন, এরকম। আচ্ছা, আমরা এগুলো কিছু আসছি। আচ্ছা, ক্যারেক্টার পড়ানোর সময় আমরা একটা বলতে ভুলে গেছি। ক্যারেক্টারকে আমরা অ্যাকসেট ক্যারেক্টার ডাটাকে ক্যারেক্টার স্ট্রিং বলে। ক্যারেক্টার স্ট্রিং, স্ট্রিং, STRING, স্ট্রিং। হ্যাঁ, অ্যাকসেট ক্যারেক্টার ডাটাকে আমরা ক্যারেক্টার স্ট্রিং বলি, সংক্ষেপে স্ট্রিং বলি, ক্যারেক্টার স্ট্রিং বা সংক্ষেপে স্ট্রিং বলি। যেমন অন্য কথায় এই ক্যারেক্টার যেগুলো আমি বলছি, ABCD বা আমার নাম তাহসান, এগুলো হচ্ছে একটা স্ট্রিং। ক্যারেক্টারের অ্যাকসেট ডাটাকে স্ট্রিং বলে। হ্যাঁ, না ক্যারেক্টার হচ্ছে আলাদা বিষয়। এখন টি হচ্ছে একটা ক্যারেক্টার, THASN আমার নাম, এটা একটা আমার নাম, এটা হচ্ছে একটা স্ট্রিং। এই ক্যারেক্টারের অ্যাকসেট ডাটাকে আমরা স্ট্রিং বলতেছি সহজ ভাষা। ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝায়? যেটা আমি বলছিলাম, ডাটাকে সুনির্দিষ্টভাবে সাজানোকে ডাটা স্ট্রাকচার বলে। আরও সুন্দরভাবে বললে একটি নির্দিষ্ট ডাটা বা একটি নির্দিষ্ট ডাটা সংগঠনের লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল মডেলকে ডাটা স্ট্রাকচার বলে, একই কথা। কোনো তথ্য কিংবা
উপত্যকে হুম নির্দিষ্ট কাঠামো অনুসারে সাজানো কি ডাটা স্ট্রাকচার বলে। এটাই। এখন ডাটা ফিল্ড কাকে বলে বলছিলাম, এক জাতীয় ডাটা উপাদানের ডাটা সমূহকে, এক জাতীয় ডাটা উপাদানের ডাটা সমূহকে ডাটা ফিল্ড বলে। ওই যেটা আমি বলছি স্টুডেন্টের এক একটা নাম, অ্যাড্রেস, তারপর ফার্স্ট নেম, তারপর কোর্স, রোল, এই এক জাতীয় ডাটার উপাদান সমূহকে ডাটা সমূহকে ডাটা ফিল্ড বলে, উপাদানের ডাটা সমূহকে। রেকর্ড তো এর পরের বিষয়। ওই প্রত্যেকটা ডাটার এক একটা রোকে আমরা রেকর্ড বলতেছি। ডাটা স্ট্রাকচার আবার দুই প্রকার। এর আগে আমরা বলছিলাম ডাটা দুই প্রকার, একটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা ভেরিয়েবল। ডাটা স্ট্রাকচার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার হচ্ছে যে সরলরৈখিক, আর নন লিনিয়ার হচ্ছে সরলরৈখিক না, বিভিন্ন রকম। লিনিয়ার মধ্যে কতগুলো পড়া হচ্ছে যে অ্যারে, ট্রি না, অ্যারে, লিঙ্ক লিস্ট, তারপর হচ্ছে রেকর্ড, এগুলো হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর নন লিনিয়ার হচ্ছে যে গ্রাফ, ট্রি, এগুলো হচ্ছে প্রকারভেদের নাম। গ্রাফ, ট্রি, এগুলোকে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলে। লিনিয়ার বলতে আমরা লিনিয়ার মধ্যে আমি প্রথমে বলছিলাম অ্যারে কি? অ্যারে হচ্ছে যে একটি ডাটার অনেকগুলা উপাদান থাকতে পারে। তো উপাদান ওগুলা আমি যদি একটা নির্দিষ্ট জায়গায় রাখতে পারি, সেটাকে অ্যারে বলতেছে। যেমন তার আগে ডাটা টাইপ বলতে হবে। ডাটা টাইপ হচ্ছে যে ওটা কোন রকম ডাটা, ইন্টিজার ডাটা নাকি ফ্লোট ডাটা। আমি যদি ধরি এটা হচ্ছে ফ্লোট ডাটা, আমি যদি ফ্লোট লিখি FLOAT, ফ্লোট, এটা হচ্ছে ডাটা টাইপ, এটাকে ডাটা টাইপ বলতেছে। আর ফ্লোটের পর আমরা ওটা কি নামে সম্বোধন করব, ডাটা টাইপের নেম। আমি যদি ধরি এটার নাম হবে যে স্টুডেন্ট, STUDENT, এটা হচ্ছে ডাটা নেম। স্টুডেন্টের পর আমরা অ্যারেকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতর প্রকাশ করি। থার্ড ব্র্যাকেটের ভিতর যদি প্রকাশ করি স্টুডেন্ট, এইচটা ডাটা নেমের মধ্যে পড়ে। আর যদি এসও দিই তাহলে এখানে আর যদি করি আমি স্টুডেন্ট এইজ, লেখাটা এইজ এখানে অনেকগুলো এইজ হতে পারে। আমি যেহেতু ফ্লোট ধরছি এই জন্য আমি আমার এইজের সাথে মিলতেছে না, যাই হোক সমস্যা নাই। আমি যদি 2.5 ধরি, তারপর আরেকজন এইজ হচ্ছে যে 10.5, এরকম কমাটি যেতে থাকবে। এগুলো হচ্ছে লিনিয়ার ডাটা বোঝায় এটাই, সরলরৈখিকভাবে। হ্যাঁ, এইজের আন্ডারে অনেকগুলা স্টুডেন্টের এজ আমরা কালেক্ট করতেছি, এটা হচ্ছে অ্যারে বোঝাচ্ছে লিনিয়ার ডাটা যেটা। তারপর আসি, হয়তো আছে এখানে, আছে তো স্ট্যাক, কুই। অ্যারে বলছিলাম না আমি, অ্যারে, লিঙ্ক লিস্ট, আরও আছে তো স্ট্যাক আর কুই। স্ট্যাক কুইয়ের সেম বিষয়। স্ট্যাক মানে হচ্ছে আমরা স্তূপ বোঝাই। স্ট্যাক একটা স্তূপের মধ্যে আমরা অনেকগুলো ডাটা রাখতে পারি, সেটা ইংলিশে আমরা স্ট্যাক বলতেছি। কুই হচ্ছে কি বলে, শর্টিং কুই, এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না কুই অর্থ কি, দুঃখিত।
ই ইউ ই। আবার ইউ ই, ই ইউ ই, দুইবার ইউ ই, আবার ইউ ই। হ্যাঁ হ্যাঁ। এটা প্রসেসর হচ্ছে বিশেষত মানুষ বা যানবাহনের অপেক্ষমান সারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এটাই, আমি এতক্ষণ মাথায় আসছে না। এটা হচ্ছে বাংলা আবিধানিক অর্থ, কুই অর্থ। আমরা যে টিকিট কাউন্টারে দাঁড়ায় থাকি, এটা পারিভাষিক অর্থ। হ্যাঁ পারিভাষিক অর্থ। তো সেটা যদি আমি ডাটা স্ট্রাকচারের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তাহলেও ওই একটা ডাটা আসছে, পরবর্তী আরেকটা ডাটা, এটা এক্সিকিউট ততক্ষণ আমরা যদি প্রথম যে ডাটাটা আছে সেটা যদি এক্সিকিউট না হয়, পরের ডাটা ততক্ষণ এক্সিকিউট হবে না প্রথম যে ডাটাটা এক্সিকিউট না হয়। প্রথম ডাটা এক্সিকিউট হয়ে গেছে, পরের ডাটাটা এক্সিকিউট। সেম ওই টিকিট কাউন্টারের বিষয়টা, আমি টিকিট পাইছি, আমার পরের জন আবার টিকিট নিতে পারবে। এটা হচ্ছে কিউ, কিউ এটাই বুঝে সারিবদ্ধ হয়। হ্যাঁ। আর স্ট্যাক হচ্ছে যে ধরি প্লেটের স্তূপ, একটা প্লেটের উপর আরেকটা প্লেট, এটা হচ্ছে স্ট্যাক, প্লেটের স্তূপ বলে। তো এটা যদি আমি ডাটা স্ট্রাকচারের ভাষায় বলি, একটা ডাটার উপর আরেকটা ডাটা বসানো, এটা হচ্ছে স্ট্যাক বোঝায়। তো এখন এটা এটা কাজ করে নিচ থেকে উপরে। হ্যাঁ, নিচেরটা আগে না, উপরটা আগে কাজ করবে। এখন এটা দুইভাবে কাজ করে, স্ট্যাকের আবার দুই প্রকার, ফার্স্ট ফিফো আর একটা লিফো। ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে যে প্রথমে যে আছে সেই প্রথমে বের হয়ে যাবে। লাস্ট ইন ফার্স্ট আউট হচ্ছে যে লাস্টে আছে সে প্রথমে বের হয়ে যাবে। এটা হচ্ছে প্রকারভেদ। আমি প্রকারভেদের কথা বলছি। এটা কিবোর্ডটা স্যার আরেকটা দেখছিলাম যে মানে চিত্রের মধ্যে দেখছিলাম যে হ্যাঁ। একটা মনে করেন পেয়ারা, হ্যাঁ পেয়ারাটা বড় অথবা নাহলে একটা স্তূপটা বড় আকারে আছে। হ্যাঁ দেখা যায় যে এখানে রাখা হয়েছে ধরেন একটা কলসিটা প্রথমে রাখা হয়েছে বড় করে, এরপর আরেকটু এটা মনে হয় টাওয়ার অফ হ্যানয়ের কথা বলতেছেন। জি, টাওয়ার অফ হ্যানয়, এটা তো স্ট্যাকে বোঝায় মনে হয়, স্ট্যাকে আছে তো মনে হয়, কুই না, দাঁড়ান দেখি আমি এটা কথা বলতেছেন। জি স্যার। এটা হচ্ছে স্ট্যাকে বোঝাচ্ছে, স্ট্যাকে মানে নিচেরটা বড়, এর উপরটা একটু ছোট, ছোটোর উপর বড় হতে পারবে না, বড়োর উপর ছোট রাখতে পারবো। এটাকে ইংলিশে টাওয়ার অফ হ্যানয় বলে। এটা একটা প্রোগ্রামিংও আছে, আবার ম্যাথমেটিক্যাল ভাবেও আছে। এটা আমি যদি পাঁচটা প্লেট যদি সাজাই, এখন 5টা প্লেট অ্যাব্রোখ্যাব্রোভাবে আছে, এখন আমাকে আরও 2টা জায়গা দিছে। এখন আমাকে পয়েন্টে মানে ধরি এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এখানে অনেকগুলা প্লেট আছে ধর। এখন এগুলার আমি যদি সিরিয়াল ধরি, এটা 2, এটা 3, এটা 1, এটা 5, এটা 6, এখন এগুলোকে আমি যদি এ পয়েন্ট থেকে সি পয়েন্টে আনতে চাই, আমার সি পয়েন্টের সিরিয়াল হবে তো 1 2 3 4 5 6 এরকম করে যেতে হবে। এটার জন্য আমাকে এখানে বি পয়েন্টের সাহায্য নিতে হচ্ছে। বি পয়েন্টের সাহায্য কেমনে নিব, আমি যদি 6টা এখানে রাখি, তারপর 5টা 6-এর উপর রাখতে পারবো, তো 5টা 6-এর উপর রাখলাম, এরপর 1টা আমরা কী করলাম, সি পয়েন্টে আনলাম। এরকম করে আমরা সাজাই। এটা একটা টাওয়ার অফ হ্যানয় বোঝাই। এটা একটা প্রোগ্রামিংও আছে, আবার খাতার মাধ্যমে প্র্যাকটিক্যালভাবেও দেখানো যায়, দুইভাবেও দেখানো যায়। আচ্ছা ওখানে না যাই, ওটা পরের টপিক, স্ট্যাক অ্যান্ড কিউর বিষয়টা। আমি আপাতত ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের বিষয়টা বোঝাচ্ছি। আর নন লিনিয়ার বলতেছিলাম গ্রাফ অ্যান্ড ট্রি। গ্রাফ অ্যান্ড ট্রি একটা আলাদা টপিক আছে, আরও বিস্তারিত বোঝাতে পারবো। ট্রি বলতে আসলে বোঝাই হ্যাঁ ট্রি মানে গাছ, এটা গাছ বোঝাচ্ছে। যাই হোক, এ বি সি 3টা, এখানের এটার, তারপর এখানের এটারও আবার কতগুলো ভাগ আছে। এরকম যত সামনে যাব এক ধরনের ট্রি বোঝাচ্ছে না। যদি আমি আরও সুন্দর করে দিই, আমি বি সি আর রাখলাম না,
এটার মধ্যে রাখলাম, এটার ভিতর বি, এটার মধ্যে সি, এটাতে ডি, এটা ই, এফ, জি, এরকম এ বি সি, সি বি এর আন্ডারে ডি আর ই, সি এর আন্ডারে এফ এন জি। এটা উপর থেকে নিচে প্রসারিত হচ্ছে। এটাকে যদি আমরা উল্টাভাবে দেখি তাহলে একদম ট্রি বোঝাচ্ছে না, ট্রির মতো লাগতেছে। এটা হচ্ছে ট্রি। এটা তো আবিধানিক ভাষায় আমি ট্রি দেখাইলাম। আমি যখন আরও সামনে সেকেন্ড গ্রাফেন ট্রি পড়াবো তখন আরও সুন্দর করে দেখাতে বুঝাতে পারবো। এবার আসি আমরা অ্যালগরিদমে। এখন ট্রি একটা সার্কিট ডাটা কানেক্ট করার বিষয়। হ্যাঁ যেটা আপনি যেগুলো বলছেন, হ্যাঁ হ্যাঁ, সেগুলো প্রত্যেকটা আপনি ডিভাইস বুঝেছেন নাকি? ডিভাইস না, এগুলো একটা হচ্ছে এটা ধরলাম আমি গাছ, ওই এনটিটি। বাকিগুলো গাছের কাণ্ড, মানে হ্যাঁ। কাণ্ড মানে ডাল এগুলো। হুম। এখন ডাটা মনে করেন এটা ধরলাম আমি বিসিডি, এটাকে ধরলাম উপাত্ত। হ্যাঁ। এখন এগুলো কি আপনি ডিভাইস ধরছেন কিনা, মানে ডাটা অ্যালগরিদমের ক্ষেত্রে? না, এবিসি এগুলো আসলে ডিভাইস না। যদি আমি করি, দেখাচ্ছি আমি কোথায় গ্রাফেন ট্রি। হ্যাঁ, ওই আমি আপনাকে এনটিটি আর অ্যাট্রিবিউট দেখাইছিলাম না, এনটিটি অ্যাট্রিবিউটের বিষয়টা হচ্ছে ট্রিতে বোঝাচ্ছে। এটা ধরে যদি আমি স্টুডেন্ট ধরি, বি তারপর সি, মানে স্টুডেন্টের আইডি, স্টুডেন্ট নেম, এগুলাই বোঝাচ্ছে। এনটিটি হচ্ছে স্টুডেন্ট, প্রথমটাকে আমরা এনটিটি ধরি, পরেরগুলোকে আমরা অ্যাট্রিবিউট ধরি, ওই এনটিটির অ্যাট্রিবিউট। হ্যাঁ, এটাকে আমরা ট্রি আকারে প্রকাশ করতেছি, এটাই বোঝাচ্ছি আমি। তারপর এবার আমরা আসি অ্যালগরিদম। অ্যালগরিদম মানে কি? অ্যালগরিদম হচ্ছে যে কোনো সমস্যার সমাধান খণ্ড খণ্ড করে সমাধান করা, কোনো সমস্যাকে খণ্ড খণ্ডভাবে সমাধান করা, সেটা হচ্ছে অ্যালগরিদম। আমি যদি আরও উদাহরণের মধ্যে বোঝাই, ধরেন একটা আপেলকে আমি 4 জনকে দিতে চাচ্ছি। 4 জনকে আমি চাইলে ডাইরেক্ট দিতে পারি, আপনারাই ভাগ করে ফেলেন, এটা একটা সমাধান। আমি যদি অ্যালগরিদমের মাধ্যমে সমাধান করি তাহলে আমি আপেলটাকে 4 ভাগে ভাগ করব, একটা পিস আমি 4 জনকে দিব। এটা হচ্ছে অ্যালগরিদমের মাধ্যমে করতেছি আমি। আর যেটা আমি ডাইরেক্ট আপেলের কথা বলছি সেটা আমি কোডের কথা বলছি, আমি কোডটা কম দিচ্ছি, কিন্তু কোনো কোডেই অ্যালগরিদমের সাহায্য হয় না। অ্যালগরিদমকে আমরা লজিক্যালি ইমপ্লিমেন্ট করে সেটাকে ধাপে ধাপে দেখে আমরা কোডে ইমপ্লিমেন্ট করি, প্রত্যেকটা ধাপকে আমরা দেখে কোডে ইমপ্লিমেন্ট করি। অ্যালগরিদমের প্রয়োজনীয়তা অনেক এজন্য। অ্যালগরিদম করার আগে প্রথমে আমরা সমস্যাটাকে বিশ্লেষণ করি। সমস্যাটা কি, যেটা আমি আপেলের কথা বলছি, ওই সমস্যাটাকে বিশ্লেষণ করার পর ওইটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে বিভক্ত করা হয়। ওই সমাধানের উপায়টাকে ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে বিভক্ত করা হয়। সেই অংশগুলোকে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে কম্পিউটারের মাধ্যমে উপস্থাপন করা হয়। যুক্তি থাকতে হবে, অযৌক্তিকভাবে লিখলে হবে না, যুক্তি থাকতে হবে। তাছাড়া আমরা প্রত্যেক জীবনেও সব কিছু খণ্ড খণ্ডভাবে কাজ করে থাকি, একসাথে কোনো কিছু হয় না, ধাপে ধাপে খণ্ড খণ্ডভাবে আমরা প্রত্যেকটা প্রত্যেক জীবনের কাজগুলো সম্পূর্ণ করি। এই জন্য অ্যালগরিদম প্রোগ্রামিংয়ে অনেক গুরুত্বপূর্ণ অংশ। অ্যালগরিদম যদি সঠিক না হয়, আমার প্রোগ্রাম যেটা লিখছি সেটাও সঠিক হবে না। মানুষের জীবনে তো অ্যালগরিদম এক ধরনের এটা বলতে পারেন। এই জন্য প্রোগ্রামিংয়ের দক্ষতা অর্জন করতে হলে আমাদেরকে অ্যালগরিদম জানতে হবে ভালো করে। এখন আমরা অ্যালগরিদমের বৈশিষ্ট্য সম্পর্কে দেখি। অ্যালগরিদম রচনার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য দরকার, গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অ্যালগরিদমের নির্দিষ্ট সংখ্যক ইনপুট থাকতে হবে। কয়টা ইনপুট, এখন সামনে আসতেছি আমি। অ্যালগরিদমের নির্দিষ্ট সংখ্যক ধাপ থাকতে হবে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বলছি আমরা, ওইগুলো এক একটা ধাপ বোঝায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হিসেবে। ধাপ 1 নম্বরে কী হবে, ধাপ 2 নম্বরে কী করতে হবে, ধাপ 3 নম্বরে এরপর আমরা কী করতে হবে। আমরা যদি ইনপুট হচ্ছে আমরা কোনো ইনপুট মানে আমরা যে তথ্যটা কম্পিউটারকে দিচ্ছি
বা প্রসেসর যে কম্পিউটারটা নিচ্ছে সেটা হচ্ছে ইনপুট। আর আমরা যেটা দেখতেছি মনিটরের মাধ্যমে প্রসেসর প্রসেসিং করে আমরা মনিটরের মাধ্যমে যেটা দেখতেছি সেটা হচ্ছে আউটপুট বুঝে। অ্যালগরিদমের বর্ণিত ধাপগুলো সহজবোধ্য, নির্ভুল এবং সংক্ষিপ্ত হতে হবে। বিস্তারিত একটা রচনা করে দিলে হবে না, একদম সংক্ষিপ্ত ভাষায় বলতে হবে কী করতে হবে, তাহলে হয়ে যাবে। যেহেতু যুক্তি লজিক্যাল মাধ্যমে আমরা বোঝাচ্ছি, লজিক্যাল জিনিসগুলো হচ্ছে এমন খুব সংক্ষিপ্তভাবে বোঝানো যায় লজিক্যাল জিনিসগুলো। অ্যালগরিদম নির্বাহের সময়কাল নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে, বেশিক্ষণ থাকলে হবে না। অ্যালগরিদম বাস্তবায়নের জন্য ন্যূনতম মেমোরি স্পেস ব্যবহার করা উচিত, মানে এটা হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড বিষয়। ন্যূনতম স্পেস ব্যবহার করা উচিত। প্রতিটি অ্যালগরিদমে আউটপুট থাকতে হবে, আউটপুট ছাড়া কোনো অ্যালগরিদম কমপ্লিট হবে না। আর প্রত্যেকটা অ্যালগরিদমের শেষ আমরা সমাপ্তি লেখাটা লিখতে হবে, মানে এইটাই শেষ, এরপর আর কিছু হবে না, মানে কোনো ধাপ হবে না। এটা হচ্ছে বৈশিষ্ট্য অ্যালগরিদমের। হ্যাঁ, এন্ড প্রত্যেকটা যে শুরু আছে সে শেষও আছে, এটাই বোঝাচ্ছি। এখন অ্যালগরিদম নোটেশনটা কি? আচ্ছা, তার আগে সিউডোকোড জিনিসটা বোঝাই। কোনো সমস্যার সমাধানের সুস্পষ্ট ধাপসমূহকে অর্থাৎ অ্যালগরিদমকে ইংরেজি বা অন্য কোনো স্বাভাবিক ভাষায় লেখা যেতে পারে, সেটাকে আমরা সিউডোকোড বোঝাচ্ছি। অ্যালগরিদম আমরা বাংলায় লিখি, ইংরেজিতেও লিখি, কিন্তু ওই অ্যালগরিদমকে আমরা যদি আরও সংক্ষিপ্ত করতে চাই সেটাকে আমরা যদি কোডের ভাষায় বলতে পারি, এটাকে কোড ভাষায় বলে, এই জন্য এটার নাম হচ্ছে সিউডোকোড। এটা মানুষের ভাষাও আবার কিন্তু কোডের ভাষাও এক ধরনের, এই জন্য এটাকে সিউডোকোড বলতেছে। তবে উপস্থাপন কৌশল অবশ্যই প্রোগ্রামিং ভাষায় নির্দেশ অনুসার হয়, যেটা আমি বলছি প্রোগ্রামিং ভাষায় নির্দেশ হতে হবে। অনেক সময় লেখাগুলো স্যার হ্যাঁ, মানে লেখাও না কিংবা কোনো ধরনের, মানে আমার মতে কি আমার জানা মতে কোনো জীবনে মানে কোনো দেশে ভাষাও না এরকম হয়ে যায় লেখা এগুলো সংক্ষিপ্ত ভাষা তো এই কারণে বুঝতে একটু কষ্ট হবে, সংক্ষিপ্ত ভাষা। ভাষাও না, মানে মোবাইলে দেখা যায় প্রায় সময় তোমার একটা লিঙ্ক দেয়, বিশেষ করে লিঙ্কের ক্ষেত্রে এটা হ্যাঁ, মানে কোনো ভাষাও না। এগুলো আপনি কি লিঙ্কের কথা বলছেন? এরকম হয় মানে মেসেজ আসলেও দেখা যায় মাঝে মধ্যে আপনার এই লিঙ্কও দেখা যায় কোনো লেখাও না, সরাসরি ওইরকম আছে, মানে গড নাইলে পার্সেন্ট তখন আচ্ছা আচ্ছা, এগুলো আসলে বোঝাই, এগুলো কোনো ভাষা না, এগুলো হচ্ছে ইউনিক ক্যারেক্টার বোঝায়। এগুলো কোনো ভাষাও না, এগুলো মানে আপনি বুঝবেন না, এগুলো মানুষের ভাষা না, এগুলো মেশিনের ভাষা, এগুলো কিন্তু মেশিন বুঝবে, এই কারণে এগুলোকে এই জন্য ইউনিক ক্যারেক্টার। এবার আসি অ্যালগরিদম নোটেশনের বিষয়টা। অ্যালগরিদম নোটেশন জিনিসটা কি? অ্যালগরিদম আমরা লিখবো, ঠিক আছে, ওই অ্যালগরিদমকে আমরা যখন প্রকাশ করব চিত্রের মাধ্যমে, কিভাবে প্রকাশ করব, যেটার মাধ্যমে আমরা প্রকাশ করব সেটাকে অ্যালগরিদম নোটেশন বোঝাচ্ছি আমরা। আমি যদি ধরি একটা ধরি দুইটা সংখ্যার যোগফল, এটাকে আমরা যদি অ্যালগরিদমে লিখি, প্রথমে স্টেপ ওয়ান হবে কি, স্টার্ট, শুরু করলাম। স্টেপ টু, প্রথমে আমরা যে দুইটা সংখ্যার যোগফল করব, সংখ্যাগুলো আমরা আগে নিতে হবে, ইনপুট নাম 1 এবং নাম 2, দুইটা সংখ্যাকে আমরা ইনপুট করলাম। তারপর স্টেপ 3, ওই সংখ্যার যোগ করতে হবে আমরা, তো নাম 1 প্লাস নাম 2, এটা হচ্ছে যোগ। তারপর S4, এটার যে যোগ করলাম এটার কি বলে, সাম, SUM, সাম ইজ ইকুয়াল টু নাম 1 প্লাস নাম 2। প্রথমে আমরা যোগ করলাম, ওই যোগফলটা আমরা সামের মধ্যে ইনপুট করে দিলাম, মানে এখন সামটা আমাদেরকে আউটপুট হিসাবে দেখাবে। তা S5 হচ্ছে এন্ড, শেষ। কয়টা ধাপ?
5টা ধাপে অ্যালগরিদম কমপ্লিট হয়ে গেছে। এটা আমি ইংলিশে বলছি, বাংলাতেও লেখা যাবে। বাংলা হচ্ছে শুরু, তারপর দুটি সংখ্যা নাম 1 এবং নাম 2 সংখ্যা ইনপুট নিলাম, তারপর স্টেপ 3তে নাম 1 যোগ নাম 2, তারপর স্টেপ 4-এ যোগফল সমান নাম 1 = নাম 2, তা স্টেপ 5 হচ্ছে শেষ বা এন্ড যেটা বলে। এখন এটা হচ্ছে অ্যালগরিদমে আমরা যখন আমি একটু আগে বলছি অ্যালগরিদমের নোটেশন হচ্ছে কীভাবে প্রকাশ করব। আমরা প্রকাশ করব যেভাবে, এটা হচ্ছে স্টার্টকে আমরা এরকম গোল চিহ্নের মাধ্যমে দেখাই। তারপর যেহেতু এটা ফ্লো চার্ট, অ্যালগরিদমের ফ্লো চার্ট বলতে গেলে এটা, তারপর আমরা এটা হচ্ছে আয়তক্ষেত্রের মাধ্যমে আমরা ইনপুটগুলো নিই। আয়তক্ষেত্রের মাধ্যমে ইনপুটগুলো কী কী? নাম 1 এবং নাম 2, NUM, নাম 1 নাম 2। তারপরে এখানে এটা নাম 1 প্লাস নাম 2 এটা একটা লজিক্যাল কাজ না? আমরা যোগ করতেছি, একটা লজিক্যাল কাজগুলো আমরা এভাবে প্রকাশ করি। একটা ঘুড়ি বা ডায়মন্ড শেপে লজিক্যাল কাজগুলো প্রকাশ করি। সেটা হচ্ছে NUM, নাম 1 প্লাস নাম 2। এটা আমরা চাইলে ওখানে SUM, সাম = নাম 1 প্লাস নাম 2টা লিখে ফেলতে পারি। এটা হচ্ছে লজিক্যাল কাজ হলে তারপর নিচে আরও যাওয়ার পর আবার এটা ইনপুট হিসেবেও কাজ করে, আউটপুট হিসেবেও কাজ করে আয়তক্ষেত্রের বিষয়টা। তো এখন আমরা নাম 1 প্লাস নাম 2 যে সামের ভিতর প্রকাশ করলাম, তখন আমরা এখানে কি লিখব? প্রিন্ট SUM, সামটা আমরা প্রিন্ট করলাম। তো প্রিন্ট করার পর আর কিছু নাই, এন্ড শেষ। এটা হচ্ছে অ্যালগরিদমের নোটেশন, মানে ফ্লো চার্ট। এক কথা এটা বল, কিন্তু ফ্লো চার্টটা আমরা প্রকাশ করতেছি নোটেশনের মাধ্যমে। আয়তক্ষেত্র, বৃত্তাকার, তারপর ডায়মন্ড, এগুলা হচ্ছে কীভাবে প্রকাশ করতেছি সেটাই বোঝাই অ্যালগরিদমের নোটেশন। একটা ছোট্ট বলে গেছে, সরি। আয়তক্ষেত্র না, এটা হবে সামান্তরিক হবে। আমরা ইনপুট নিলাম সামান্তরিকের মাধ্যমে, তারপর লজিক্যাল কাজটা আসলে এখানে কি যে 2 রকম। আচ্ছা বুঝছি, সরি, আমার এখানে গোলাট হয়ে গেছে। এটা আসলে ডায়মন্ড হবে না। লজিক্যাল কাজটা হবে আসলে আয়তক্ষেত্রতে, বুঝছেন? সাম = নাম 1 প্লাস নাম 2। লজিক্যাল কাজটা আয়তক্ষেত্রের মধ্যে হবে। তারপর আবার প্রিন্ট করার জন্য আমরা আবার সামান্তরিক ইউজ করব। প্রিন্ট করার জন্য প্রথমে ইনপুট নিলাম, লজিক্যাল কাজটা আয়তক্ষেত্রে করলাম, প্রিন্ট করার জন্য আবার আউটপুট হিসেবে সামান্তরিক নিলাম। এখন আমি যে ডায়মন্ডের কথাটা বলছি, ডায়মন্ডের বিষয়টা আরেক জায়গায় আসবে। সেটা হচ্ছে যদি কোনো শর্ত দেওয়া থাকে, মানে শর্ত বলতে দুটি সংখ্যার মধ্যে আমি বড় ছোট বের করতে চাচ্ছি, কোনটা বড় কোনটা ছোট, তখন এই কাজটা তখন আসবে ওই ডায়মন্ডের কাজটা। কীভাবে দেখাই? সেম আগের মতো, স্টার্ট করলাম।
স্টার্ট করার পর আমরা দুইটা ইনপুট নিলাম। কি একটা হচ্ছে ইনপুট এ, আরেকটা হচ্ছে বি। এর মধ্যে আমরা নম্বর অ্যাসাইন করছি, এ আর বি দুইটা নম্বর অ্যাসাইন করছি ইনপুটের ভিতর। এখন এই দুইটা নম্বরের মধ্যে কোন নম্বরটা বড় এটা আমরা জানি না। এটা এখন জানার জন্য আমরা কী করবো, একটা শর্ত বা একটা মার্কারও কাজ করে না কেন, শর্ত দিলাম। শর্তটা কি, ইফ এ গ্রেটার দেন বি, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে দুইটা কাজ করবে। সেটা হচ্ছে যদি আমি ইয়েস দিই, ইয়েস মানে হচ্ছে এ বড় বি ছোট, তাহলে কি হবে, তাহলে আউটপুট হিসেবে মেসেজ দিবে। কি দিবে, লার্জ এ হচ্ছে লার্জ, তার মানে বি ছোট, এটা এক কথায়। আর যদি নো হয় তার মানে এ বি থেকে বড় না, মানে বি এর থেকে বড়, তাহলে মেসেজ দিবে কি, লার্জ বি, LARG, লার্জ বি। এখানে এই জন্য এই নোটেশনের কাজটা এখানে হয় যদি দুইটা কোনো শর্ত থাকে, মানে কোন সংখ্যাটা বড়, তখন আমরা এইভাবে প্রকাশ করে থাকি। এরপরে তো এক বিষয়, আমরা দুটোটা একটা ইয়াতে আনবো, আবার আউটপুট হিসেবে করব। আউটপুট হচ্ছে লার্জ, LARG, তারপর আমরা এন্ড করে দিব, এন্ড। এই ফ্লোর চার্টের কাজ হচ্ছে যে এটা, আর এগুলো প্রত্যেকটা হচ্ছে নোটেশন। এখন নোটেশনের কাজটা বুঝাই দিলাম। এখন আমরা অ্যালগরিদমের পরের ধাপে আসি, অ্যাজিমটোটিক বিশ্লেষণ, অ্যাজিমটোটিক অ্যানালাইসিস যেটা বোঝায়। কোনো অ্যালগরিদমের অ্যাজিমটোটিক বিশ্লেষণ হলো গাণিতিক সংজ্ঞার সীমানা যা তার রান করার সময় সম্পাদিত হয়। অ্যাজিমটোটিক বিশ্লেষণ ব্যবহার করে আমরা খুব ভালোভাবে কোনো অ্যালগরিদম কেমন, মানে সেরা কেস বা বেস্ট কেস, তারপর হচ্ছে গড় কেস বা অ্যাভারেজ কেস এবং খারাপ কেস ওয়ার্স্ট কেস নির্ণয় করতে পারি কোনো অ্যালগরিদমের অ্যাজিমটোটিক বিশ্লেষণের মাধ্যমে। অ্যাজিমটোটিক বিশ্লেষণের ব্যবহার করে আমরা খুব ভালোভাবে কোনো অ্যালগরিদমের বেস্ট কেস, অ্যাভারেজ কেস, ওয়ার্স্ট কেস মানে খারাপ কেস নির্ণয় করতে পারি। মানে ওই অ্যালগরিদমটা আমরা যে লিখছি সেটা আমি যখন রান করে দেখি এটা কত বেস্ট কেসের ক্ষেত্রে কীরকম দেখাবে, ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে কীরকম দেখাবে, অ্যাভারেজ কেসের ক্ষেত্রে কীরকম দেখাবে। আমি যদি বলি যেটা 1+1 = 2, এটা হচ্ছে বেস্ট কেস বলতে গেলে 1+1 = 2। তা আমি যদি ধরি 1+a একটা চলক, 1+a = b, তো এখন আমরা a এর মান যত দিব ওই এর মান ততর সাথে 1 যোগ হয়ে b এর মান আসতেছে, সেটা হচ্ছে আমরা অ্যাভারেজ কেস ধরতে পারি। আর ওয়ার্স্ট কেস হতে পারে, ওয়ার্স্ট কেস মানে যেটা একদম না, ওয়ার্স্ট কেস হচ্ছে যে একেবারে সমাধান করা খুবই কষ্ট, যেটা আমরা প্রোগ্রামাররা বেশি করে ওয়ার্স্ট কেসের কথা চিন্তা করে কাজ করি, প্রোগ্রাম লিখি। মানে বেস্ট কেস তো সহজে নির্ণয় করতে পারবে সবাই, ওয়ার্স্ট কেসটা সবাই নির্ধারণ করতে পারে না, মানে নির্ণয় করতে পারে না। এই জন্য ওয়ার্স্ট কেসের কথা মাথায় রেখে আমরা প্রোগ্রামগুলো লিখি বিশেষ করে। অ্যালগরিদমের একটা প্রকার আছে যার নাম হচ্ছে গ্রিডি অ্যালগরিদম। গ্রিডি মানে হচ্ছে লোভী, এটা বাংলা পরিভাষাগত লোভী। এখন এটা কেন বলতেছে, কোনো একটি সমস্যার সর্বোত্তম সমাধান নির্ণয়ের জন্য গ্রিডি অ্যালগরিদম ডিজাইন করা হয়, সর্বোত্তম সমাধান নির্ণয় করার জন্য। এই অ্যালগরিদমকে
এই অ্যালগরিদমের সিদ্ধান্ত ডিসিশন নেওয়া হয় প্রদত্ত ডোমেইন থেকে নেওয়া হয়। এই অ্যালগরিদমের নিকটতম সমাধানের সর্বোত্তম সমাধান হিসেবে নির্ধারণ করা হয়। ডোমেইন একটা ডোমেইন অনেক ধরনের আছে। ওয়েবসাইট ভিত্তিক ডোমেইন আছে, আবার ডাটা স্ট্রাকচারের মধ্যেও ডোমেইনের বিষয় আলাদা। ডোমেইন একটা কি বলে, এই ডোমেইনে কাজ করে বলে আমরা একটা ডোমেইন কি বলে, ওয়েবসাইট ভিত্তিক ডোমেইন কিন্তু আলাদা। পাইছেন? ওয়েবসাইট নাম কি বলে? ডোমেইন কি ওয়েবসাইটের নাম বলে? সাধারণ কোনো একটা ওয়েবসাইটের নাম কি বলে? প্রত্যেকটি ওয়েবসাইট ধরতে গেলে একটি ডোমেইন। আমিও সেটা বলতে চাচ্ছি। আরেকটা হচ্ছে অ্যালগরিদমের আরেকটা প্রকারভেদ হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকিউর। ডিভাইড অ্যান্ড কনকিউর কি? এই পদ্ধতিটা হচ্ছে একটি সমস্যাকে ছোট ছোট আকৃতিতে সমাধান করা, যেটা আমি অ্যালগরিদমের শুরুতে বলছি। অ্যালগরিদমকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে সমাধান করাকে অ্যালগরিদম বলে। কোনো সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকে অ্যালগরিদম বলে। তো ডিভাইড অ্যান্ড কনকিউর সেইটাই বোঝাচ্ছে, কিন্তু এটা আরও কি বলছে, তারপর প্রতিটি সমস্যাকে স্বাধীনভাবে সমাধান করা যায়। মানে স্বাধীনভাবে বলতে আমি ধরি একটা সমস্যা হয়েছে, আমি বিভিন্ন ভাগে ভাগ করে দিলাম, এগুলো এক একটা এখন ইন্ডিপেন্ডেন্ট। আমি এটাকে আলাদাভাবে সমাধান করতে পারবো, এটাকে আলাদাভাবে সমাধান করতে পারবো, এটাকে আলাদাভাবে সমাধান করতে পারবো। এবং সবগুলো সমাধান যদি আমি আবার মার্জ করে দিই, একীভূত করে দিই, তাহলে এটা পুরো একটা সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে এই জন্য ডিভাইড অ্যান্ড কনকিউরের বিষয়টা হচ্ছে এখানে এটাই, স্বাধীনভাবে সমাধান করা যায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে। একটি বড় সমস্যাকে ছোটো ছোটো ভাগে ভাগ করে এমন একটা অবস্থায় পৌঁছাতে হবে যাতে আর ভাগ করা সম্ভব হয় না। মানে আমি যদি এই 3 ভাগে ভাগ করলাম, আবার এটাকে যদি ধরি আরও 2 ভাগে ভাগ করতে পারবো। এরকম যদি প্রত্যেকটা সমস্যাকে যদি ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলতে পারি, আমার জন্য কাজ আরও সহজ হবে। বড় কোনো জিনিসকে যদি ছোটো করে ফেলা হয়, সেটা আরও সহজ হয়ে যায় সমাধান করতে। এই যেটা আমি বলছি, এই ছোটো ছোটো সমস্যার সমাধানগুলোকে সবশেষে মার্জ করা হয়, মার্জ করে মূল সমাধান পাওয়া যায়। এটাকে ডিভাইড অ্যান্ড কনকিউর বলছে। ডিভাইড হচ্ছে আমি ডিভাইড করলাম, কনকিউর মানে হচ্ছে মার্জ করে দিলাম। তারপর এবার আসি আমরা ডাইনামিক প্রোগ্রামিংয়ের বিষয় নিয়ে। ডাইনামিক প্রোগ্রামিং কি? ডাইনামিক প্রোগ্রামিং পদ্ধতি ডিভাইড অ্যান্ড কনকিউরের মতোই, কোনো সমস্যাকে ছোট থেকে ছোট করে ভালো হয়, তখন তারা ছোট ছোট সমস্যায় পরিণত হয়। এখানে ডিভাইড অ্যান্ড কনকিউরের মতো ছোট ছোট সমস্যাগুলোকে স্বাধীনভাবে সমাধান করা হয় না। ডাইনামিক প্রোগ্রামিংয়ে স্বাধীনভাবে সমাধান করা হয় না, বরং ফলাফল ছোট সাব সমস্যাগুলোকে মনে করা হয় এবং অনুরূপ বা ওভারল্যাপিং সাব সমস্যাগুলোর জন্য ব্যবহৃত হয়। সাব সমস্যা হচ্ছে এগুলো এক একটা সাব সমস্যা। প্রথমে একটা বড় এটা হচ্ছে একটা সমস্যা, এটাকে আমি ডিভাইড করলাম, এগুলো এক একটা সাব সমস্যা, মানে আলাদা আলাদা। তো এখন এগুলোকে কী বলছে, সাব সমস্যাগুলোকে মনে করা হয়, স্বাধীনভাবে সমাধান না করে এর ফলাফল ছোট সাব সমস্যাগুলোকে মনে রাখা হয় এবং অনুরূপ বা ওভারল্যাপিং স্বাধীনভাবে সমাধান করা হয় না, বরং সাব সমস্যাগুলো ব্যবহৃত হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যালগরিদমগুলো ব্যবহার করা হয় নিখুঁত ফলাফলের জন্য। অ্যালগরিদমগুলো বেশিরভাগ ব্যবহার হয় নিখুঁত ফলাফল পাওয়ার জন্য। হ্যাঁ, ডাইনামিক প্রোগ্রামিং পদ্ধতি ব্যবহার করে নিম্নের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ফিবোনাকি সিরিজ।
ফিবো ইংলিশে ফিবোনাক্কি বলি, বাংলায় ফিবোনাচ্চি বলছে। এই বছর এই সেশনে বই যখন চেঞ্জ হয়েছে আমরাও তখন পড়ছিলাম হ্যাঁ ফিবোনাক্কি আর ফিবোনাচ্চি আমি এখন অলরেডি ম্যাথ করাচ্ছি হ্যাঁ হ্যাঁ ফিবোনাচ্চি। হ্যাঁ। কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে এটা বাংলা লিখছে ফিবোনাচ্চি। এক বছর বাংলা একাডেমি চেঞ্জ করে ফেলে। এটা এর আগে আমরা পড়াইছি পড়ছি ফিবোনাক্কি, আমিও ফিবোনাক্কি পড়ছিলাম। এই বছর দেখা যায় ফিবোনাচ্চি। তো কি আসলে বাংলা একাডেমি কি আসলে শুরু করছে যেটা কি ফিবোনাক্কি এখানে কি হবে? এখানে আমি ইংলিশের ভাষায় বলতেছি ফিবোনাক্কি। হ্যাঁ। তারপর হচ্ছে টাওয়ার অফ হ্যানয়, যেটা আমি একটু আগে বলছিলাম। এটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিংয়ের উদাহরণ, সমস্যা সমাধান উদাহরণ। আর একটা হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম এই ইত্যাদি। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আসছি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে এজিমটোটিক বিশ্লেষণ বা এজিমটোটিক অ্যানালাইসিস বলতে কী বুঝো? এজিমটোটিক অ্যানালাইসিস, এজিমটোটিক বিশ্লেষণ, যেটা আমি শুরুতে বলছিলাম অ্যাভারেজ কেস, ওয়ার্স্ট কেস, বেস্ট কেসের ক্ষেত্রে এটা উত্তর হচ্ছে কোনো অ্যালগরিদমের এজিমটোটিক অ্যানালাইসিস হলো গাণিতিক সংজ্ঞার সীমানা যা তার রান করার সময় সম্পাদিত হয়। গাণিতিক সমস্যার সীমানা। এজিমটোটিক অ্যানালাইসিস ব্যবহার করে আমরা খুব সহজে কোনো অ্যালগরিদমের সেরা কেস, গড় কেস, খারাপ কেস নির্ধারণ করতে পারি। অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি বলতে কি বোঝায়? এখন টাইম কমপ্লেক্সিটি বিষয়টা আসছে একটি সম্পূর্ণ অ্যালগরিদম নির্বাহ হওয়ার মোট সময়কালকে ওই অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি বলে। একটি নির্দিষ্ট সময় ওই অ্যালগরিদমটা নির্বাহ হয়েছে সেটাকে টাইম কমপ্লেক্সিটি বলতেছে। আমরা টাইম কমপ্লেক্সিটিকে প্রকাশ করে থাকি এটার মাধ্যমে বিগ ওর মাধ্যমে, বিগ ও নোটেশন এর মাধ্যমে টাইম কমপ্লেক্সিটি পরিমাপ করা হয়। বিগ ও এটা উচ্চারণ হচ্ছে বিগ ও। এরপর আসি আমরা গ্রিডি অ্যালগরিদম বলতে কি বোঝাই, যেটা বলছিলাম কোনো একটি সমস্যার সর্বোত্তম সমাধান করার জন্য যে পদ্ধতি নির্ধারণ করা হয় অ্যালগরিদম ডিজাইন, সেটা হচ্ছে গ্রিডি অ্যালগরিদম। এই অ্যালগরিদম সিদ্ধান্ত নেওয়া হয় প্রদত্ত সমাধান ডোমেইন থেকে। অ্যালগরিদম নিকটতম সমাধানকে সর্বোত্তম সমাধান হিসেবে ধারণা করা হয়। সর্টিংয়ের পড়াটা পরের টপিক। এর আগে একটা প্রশ্ন আছে, কুইক সর্ট অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি লেখো। কুইক সর্ট হচ্ছে সর্ট মানে হচ্ছে সাজানো, সর্টিং বোঝা যাচ্ছে সাজানোকে। এখন কুইক সর্টের টাইম কমপ্লেক্সিটি কি এটা বলছে। এখন টাইম কমপ্লেক্সিটি যেটা আমরা ওই অ্যাজিমটোটিক অ্যানালাইসিসে পড়ছি, বেস্ট কেস, অ্যাভারেজ কেস, ওয়ার্স্ট কেস, এই তিনটা কেসকে আমরা টাইম কমপ্লেক্সিটির মাধ্যমে প্রকাশ করে থাকি। তো বেস্ট কেসে এটা হচ্ছে বেস্ট কেসে আমরা টাইম কমপ্লেক্সিটি কি হবে, এটা টাইম কমপ্লেক্সিটি হবে বিগ ও এন লগ এন। এটাতে আমরা বলছিলাম এটাকে বলে বিগ ও, একটু আগে বলছিলাম বিগ ও। টাইম কমপ্লেক্সিটিকে বিগ ও দ্বারা প্রকাশ করা হয়। বিগ ও এন লগ এন এটা এক ধরনের কুইক সর্টের বেস্ট কেসকে বোঝায়। আমি যদি বলি অ্যাভারেজ কেস হবে বিগ ও সেম। বেস্ট কেস আর অ্যাভারেজ কেস দুটোটাই সেম হয়ে গেছে এখানে। এন লগ এন, বেস্ট কেস এবং অ্যাভারেজ কেস সেম।
এর টাইম কমপ্লেক্সিটি দুটোটার সেম, কিন্তু ওয়ার্স্ট কেসে টাইম কমপ্লেক্সিটিটা ভিন্ন। ওয়ার্স্ট কেসে কী হলো, n স্কোয়ার n স্কোয়ার এটাকে ওয়ার্স্ট কেস বলতেছে। এটা worst case। হ্যাঁ, এটা ওয়ার্স্ট কেস, n স্কোয়ার। অ্যাভারেজ কেস আর বেস্ট কেসে বিগ ও n log n। এটা হচ্ছে কুইক সর্টের টাইম কমপ্লেক্সিটি। একটা সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছে ওরা, এটা বেশি কিছু না। যখন আমরা সর্টিংয়ে যাব তখন আরও বিস্তারিত জানবো। বাহ, হ্যাঁ আজকে বলতে গেলে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম পড়াই ফেলছি, দুটা টপিক শেষ। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি তো জানলাম না। আমার নাম হাবিবুল্লাহ, আমি ওই বাসখালী, আমি যে কাজের ডিগ্রি মাদ্রাসায় আছি। আচ্ছা আমি ওখানকার স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। আমি ফাইনাল দিব হুম হুম আমার অনার্স থেকে অনার্স কমপ্লিট করছি হুম এই আর কি। তারপরে এটার উপর এমনি সফটওয়্যার দিয়েছিলাম, তো আমার ইলেকট্রিশিয়ান ইন নেভিগেশন কোর্স কমপ্লিট। আচ্ছা এখানে আসছি বিশেষ করে কিছু কিছু ক্লাস আমার বিশেষ করে প্রজেক্টের মাধ্যমে ক্লাস, হুম আর তাছাড়া আইসিডি শিক্ষকের দরকার, প্রতিষ্ঠানরা তারা বাংলাদেশে সার্টিফিকেটের দরকার, আর কীভাবে আমি পাস করবো প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যালি। এইখানে সার্বজনীনভাবে কথা বলতে ভালো লাগছে। জি আমাদের যারা আমার খুব আশ্বস্ত করছে আমার পড়ালেখা করতে আমার আমার বিভিন্ন ভালো হয়েছে। তারপরে এখানে জয়েন দিলাম। তো আজও পর্যন্ত আমি যা ভাবছি ক্লাসগুলো ওইখানে বলাকে বলছিলাম যে যেন একটা নিঃশ্বাস পাওয়া যায়, এটাও যেন না কারণ আমাদের নিজ কোথাও সাবজেক্ট দেখি পার্সোনালি হিসেবে আমার প্রতিষ্ঠান, ওটা যেমন প্রতিষ্ঠান এটাও আমার প্রতিষ্ঠান, ওটা আমাদের পার্সোনালিটি সিক্রেট থাকবে। এখানে মরালিজম করবো সুতরাং দেখাবো এটা আমাদের দ্বারা। আমরা মৌমাছি হয়ে আসছি, মৌমাছি আবার মৌমাছি হয়ে থাকবো এখানে, আবার মৌমাছি হয়ে বেরিয়ে যাবো। এইটুকু বলছি, ফলে দেখলাম আমাদেরকে বেরিয়ে দেবো সবগুলো একসাথে দেয়। আমি বিশেষ করে আমি আমার তরফ থেকে বলতেছি, মানে আমি বিরক্ত করতেছি বুঝছি। মানে ভিডিওগুলো সবগুলো থাকলে স্যারে ওইটা বোঝা আর কি। মানে বিশেষ করে এখনকার এই বয়সে মানুষ যারা শিক্ষার্থী আছে তারা বেশি ভিডিও লং টাইম ভিডিওগুলো দেখতে চায়। স্যারের গান বলো তারা এখানে কেউ হাইলাইট করে ভিডিও দেখতে, কারণ আমি এবার আসছি আবার আমি ক্লাসে আসতে নাও পারি, কারণ পাঁচটা করতে আস্তে আগে কমপ্লিট করতে। তো আপনি বাড়িতে কেন না? হ্যাঁ বাড়ি হ্যাঁ, আপনার পুরো নামটা কি স্যার? আমার নাম মোহাম্মদ তাহসান। জি, বিএসসি সিএসসি নিয়ে বিএসসি করতেছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখন ফাইনাল ইয়ার। পোর্ট সিটি ইউনিভার্সিটি, খুলশিতে, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খুলশিতে। এটা আমিও স্যারের প্রাক্তন স্টুডেন্ট ছিলাম আসলে। কম্পিউটার ওয়ার্ড ওইগুলো শিখছিলাম ধীরে আমি, এই কারণে সেই হিসেবে স্যারের সাথে পরিচিত। হ্যাঁ শেষ।